প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, গত 15 সেপ্টেম্বর পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। 15 সদস্য বিশিষ্ট এই সেন্সর বোর্ডে আছেন সিনিয়র সচিব, আছেন প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি, জনপ্রশাসনের একজন প্রতিনিধি, এছাড়াও আছেন বেশ কয়েকজন তরুণ এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এবং লেখক। এই নতুন সেন্সর বোর্ড চলচ্চিত্র অঙ্গনকে কতটুকু কার্যকরী করতে পারবে এবং কোন কোন পদক্ষেপ নেবে সে সকল বিষয়ে কথা বলতে আজকে তারকা কথনের সেটে আমাদের সাথে উপস্থিত আছেন এই বোর্ডের দুজন সম্মানিত সদস্য। আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খিজির হায়াত খান এবং আমাদের সাথে আছেন অধ্যাপক একজন চলচ্চিত্র নির্মাতা এবং গবেষক রাজু, ডক্টর জাকির হোসেন রাজু। আপনাদের সকলকে শুরুতেই অভিনন্দন জানাতে চাই। আপনারা দুজনেই একটি সম্মানিত জায়গায় যুক্ত হয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এই সেন্সর বোর্ডের শুরুতেই জাকির হোসেন রাজু স্যার, আপনার কাছে জানতে চাইব যে প্রথমে যখন যুক্ত হলেন, এই খবরটি আপনার কাছে আসলো, সে সময় আপনার অনুভূতিটি কেমন ছিল? অনুভূতিটা আমার মানে খুব মিশ্র অনুভূতি আমি বলবো। সেটি হচ্ছে যে আমরা এখন যে বিশেষ সময়ের মধ্যে যাচ্ছি, আমরা একটা জন আকাঙ্ক্ষার নতুন সরকার পেয়েছি দেশে। সেই সরকার প্রতিটা সেক্টরে আমাদেরকে মানে সংস্কারের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা সত্যিকারের যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করি, আমরা এই সরকারের তৎপরতার মধ্য দিয়ে আমরা সেদিকে আগাচ্ছি। তো সেদিক থেকে এখানে সেন্সর বোর্ড বা যে কোনো কর্মতৎপরতায় আমি নিজের সম্পৃক্তি, সেটা এক ধরনের আনন্দের একটা বিষয় যে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। আর আমি মিশ্র বলছি এই কারণে যে সেন্সর বোর্ড শুনলে যেটা মনে হয় যে এটা ফিল্মকে সেন্সর করে, এটাকে কি বলবো আপনার দমন করে বা কাটাবাছা করে। আমি ব্যক্তিগতভাবে সেটার বিপক্ষে। আমি নীতিগতভাবে আমি বা আমরা এখানে জনাব খিজির হায়াত খানও আছেন, আমরা আসলে শিল্পকলায় সেন্সরশিপের বিরুদ্ধে। কিন্তু আমার মনে হয় যে যেটা একটা বিষয় বুঝতে হবে আমাদের, সেটা হচ্ছে বা আমি নিজেকেও কেন আমি সেন্সর বোর্ডে, ফিল্ম সেন্সর বোর্ডে আমি যুক্ত হয়েছি। আমি অধ্যাপক হিসেবে, গবেষক হিসেবে সেন্সরশিপের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় লেখালেখি করেছি, আলোচনা করেছি। তো সেদিক থেকে যেটা হলো যে সেন্সর কমিটি যেটি, এটি অচিরেই পরিবর্তিত হয়ে আমরা সার্টিফিকেশন বোর্ডের দিকে যাচ্ছি। সেটির জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেই সময়টা আমরা নিচ্ছি। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে, আমার মনে হয় যে আমরা অতীতে যেটা দেখেছি যে সেন্সর কমিটিতে কারা আছেন, তারা কিভাবে ফিল্মগুলোকে দেখছেন এবং তারা নিরপেক্ষভাবে দেখছেন কিনা, সেইটা একটা বড় প্রশ্ন। তো আমি মনে করি যে আমরা যারা এখানে কাজ করতে এসেছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা চাই, নিজেরাও চাই এবং আমরা করব যে আমরা নিরপেক্ষভাবে প্রতিটা ছবির ভালো মন্দ পর্যালোচনা করে সেই অনুযায়ী আমরা আলোচনা করব, সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। এবং আমরাও সেন্সর বোর্ডের কাছ থেকে তেমনটি প্রত্যাশা করি। আমি চলে যেতে চাই জনাব খিজির হায়াত খান আপনার কাছে। এই যে নতুনভাবে একটি কমিটি গঠন হলো সেন্সর বোর্ড, এবং এটাকে নিয়ে কলাকুশলী এবং চলচ্চিত্র নির্মাতা সবার মধ্যে নানা ধরনের অসন্তোষ আমরা দেখতে পাই। এই নতুন সেন্সর বোর্ডের কমিটির একজন সদস্য হয়ে এই কমিটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং আদৌ এটি একটি পারফেক্ট কমিটি হয়েছে কিনা, বা আরও কিভাবে এটা বেটারমেন্ট আনা যায়, আপনি কি মনে করেন? ধন্যবাদ। দেখুন, পৃথিবীতে কোনো কমিটি আপনি যেভাবেই যত সময় নিয়েই গঠন করেন কিনা, এটাকে আপনি কখনো পারফেক্ট বলতে পারবেন না। বিকজ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চয়েস আছে, আলাদা আলাদা ইচ্ছা আছে। তো আমাদের কমিটি পারফেক্ট কিনা বা এটা তো আসলে আমি বলতে পারবো না, বাট এটা কতটুকু ইফেক্টিভ এবং এটাকে কতটুকু কার্যকরী করা যায়, এটা হয়তো বা সময় বলে দেবে। আমি শুরুতেই একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই এই জিনিসটা নিয়ে, কারণ বিগত আমরাও তো এটাতে একদমই নতুন, মাত্র প্রজ্ঞাপন পেয়েছি একদিন আগে। সেন্সর বোর্ড, যেটার বাংলাদেশের সেন্সর বোর্ড নিয়ে আমরা সবাই এটার বিপক্ষেই দাঁড়িয়েছি যে প্রচলিত সেন্সর বোর্ডকে আমাদের পরিবর্তন করে সার্টিফিকেশনে নিয়ে যেতে হবে। বাট কিছু আইনি মারপ্যাচের মধ্যে সবাই আমরা পড়ে গেছি এবং যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বাংলাদেশের সেন্সর বোর্ড, বর্তমান যে সেন্সর বোর্ডটা আছে, যেটার আন্ডারে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, সেটা 1963 সালের আইনের ধারায়
আইনের উপর ভিত্তি করে চলমান। আচ্ছা। বাট ওই আইনটারও আবার দুইটা বিধিমালা আছে, যেটা 1977 সালে হয়েছে আর একটা 1985 সালে হয়েছে। 23 সালে যখন পূর্ববর্তী সরকার সার্টিফিকেশন আইনটা প্রণয়ন করলো, এটার কোনো বিধিমালা তারা তৈরি করে যায়নি। আচ্ছা। এবং ওই আইনটাকে তারা এক্সিকিউশনে যায়নি, কারণ বিধিমালা প্রণয়ন হয়নি। সো যে সেন্সর বোর্ডটা তারা রেখে গেছে, এটা এখনো ওই 1963, 1977 এবং 1985 এর নিয়মের মধ্যে দিয়ে আছে। এখন যতক্ষণ বিধিমালা না তৈরি হবে, আপনি তো আইনের কার্যকারিতাটা এটাকে তো এক্সপ্লেনেশনে আনতে হবে যে এই আইনটাকে আমরা কিভাবে এক্সিকিউশন করব, কিভাবে রেটিং হবে, কিসের ভিত্তিতে হবে, কোনটাকে আমরা ধরবো, কোনটাকে আমরা বলবো যে না এটা এভাবে না এটা ওভাবে যাবে। এখন ওটা করার জন্য তো সময় লাগবে। এখন আমরা 40 দিনের মাথায় একটা এক্সট্রা অর্ডিনারি টাইমের মধ্যে সবাই আছি, এবং একটা কথা আছে না, ডেসপারেট টাইমস নিডস ডেসপারেট মেজার্স। সো এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের সেন্সর বোর্ডটাকে মানে ইমিডিয়েটলি এটাকে আবার কার্যকরী করা খুব জরুরি হয়ে পড়েছিল। বাট আমাদের সবার কিন্তু একই চাওয়া, সার্টিফিকেশনে যেতে হবে। বাট সার্টিফিকেশনে যেতে হলে ওই যে আইনগুলা, ওই যে আইনটা প্রণয়ন হয়েছে, এবং এটাও বলে রাখি গত সরকার এই যে এটার 23 সালে যেটাকে পাশ করে গেছে সরকার সার্টিফিকেশন আইন হিসেবে, ওটার অনেকগুলা ক্লজ নিয়ে আমাদের প্রবলেম আছে। আচ্ছা। যেই ক্লজগুলোকে চেঞ্জ করতে হবে। এখন আপনি চেঞ্জ কিভাবে করবেন? আপনাকে তো সবার সাথে বসতে হবে, চলচ্চিত্র গবেষক, চলচ্চিত্র নির্মাতা, আর্টিস্ট, সাধারণ মানুষ, একাডেমিশিয়ান, সবার সাথে বসে তারপরে না আপনি বলবেন যে এটা এটা বাদ দাও, এটা এটা ইনক্লুড করো। ওই সময়টা তো পাওয়া যায়নি। বাট এখানে তো আপনাকে তো কাজ করতে হবে, আপনি তো একটা সিস্টেমকে বন্ধ করে রাখতে পারেন না। সো আমি জানি না আমি পেরেছি কিনা খুব সাধারণ ভাষায় আসলে সিচুয়েশনটা কি এটাকে তুলে ধরবার জন্য, কারণ আমিও বিগত 2 দিন ধরে আমরা সবাই এটা নিয়ে এটার মধ্যেই আছি যে আসলে সবাইকে তো জানাতে হবে যে কেন সার্টিফিকেশন বোর্ড নামে এটাকে তথ্য মন্ত্রণালয় বলতে পারে নাই। কারণ টিল ওই আইন এক্সিকিউট হয়, ওই বিধিমালাটাকে প্রণয়ন করা হয়, আপনি এটা বলতে পারছেন না। ধন্যবাদ। আমি একটু অ্যাড করি, মানে খিজির হায়াত খুব সুন্দরভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভটা বলেছেন। সেটা হচ্ছে যে দেখুন যে অনেকগুলো ছবি গত কয়েক মাসে নির্মিত হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে সেন্সর সার্টিফিকেট নিতে হবে। এই সেন্সর সার্টিফিকেট তাদেরকে ইস্যু করবে সেন্সর বোর্ড বা সেন্সর কমিটি। দেয়ার ইজ নো কমিটি লাস্ট 2 months অর মোর। তো এখন এই ছবিগুলো যে আটকে আছে, এখানে অনেকের বিনিয়োগ আটকে আছে, অনেকের জীবিকা এখানে আটকে আছে। তো বর্তমান সরকার যেটা চিন্তা করেছেন তথ্য মন্ত্রণালয়, যে অন্তত এই যে একটা মানে ব্যাকলগ, এদেরকে তো পার করতে হবে। পার করতে হলে অ্যাটলিস্ট আমরা সেন্সর বোর্ডটাকে পুনর্গঠন করে আমরা এই ছবিগুলো যেন একটা মানে ফ্লোর মধ্যে চলে আসে, এগুলো যেন মুক্তি পায়। তা না হলে তো ইন্ডাস্ট্রি তো স্থবির হয়ে যাচ্ছে। মনে করেন যে নতুন ছবি যদি মুক্তি না পেতে পারে, তাহলে তো ফিল্ম ইন্ডাস্ট্রিটা স্থবির হয়ে যাবে, সেটা আমরা কেউই চাই না, তাই না? হিউজ বিনিয়োগ, সব সিনেপ্লেক্স বসে আছে। এবং গত 3 মাসে না আমরা যদি আটকে থাকা কিছু চলচ্চিত্রের কথা বলি, সেক্ষেত্রে মোস্তফা সরওয়ার ফারুকীর শনিবার বিকেল, এছাড়াও অমীমাংসিত, রানা প্লাজা, এরকম বেশ কিছু চলচ্চিত্র কিন্তু আটকে আছে সেন্সর বোর্ডে। এই চলচ্চিত্রগুলো নিয়ে আপনাদের পদক্ষেপ কি থাকবে? না, এই যে আটকে আছে যেটা বলছেন, এখানে দুটো গ্রুপ, মানে আমি এবং খিজির হায়াত একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গত কয়েক মাসের যে ছবিগুলো নতুন নির্মিত, এগুলোকে তো সেন্সর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এক্সিস্টিং ল অনুযায়ী। এই ল আমরা পছন্দ করি বা না করি, দেয়ার ইজ দিস এক্সিস্টিং সেন্সরশিপ ল, তো ল অফ দ্য ল্যান্ড। তো সেই হিসেবে আপনার এটাকে তো, এটা হলো একটা গ্রুপ। আর আপনি যে ছবিগুলো বলছেন, সরওয়ার ফারুকীর শনিবার বিকেল বা রায়হান রাফির অমীমাংসিত, তারপর রানা প্লাজা বলে একটি ছবি, এইগুলো গত কয়েক বছরে তৎকালীন সরকারের নিয়োজিত যে সেন্সর বোর্ড, তারা সেইগুলোকে বিভিন্নভাবে আটকে দিয়েছেন বিভিন্ন কারণে। তারা সেগুলোকে এখানে কি বলবো, পুরো ডিটেলটা আমরা যেহেতু জড়িত ছিলাম না, আমরা বলতে পারবো না। কিন্তু আমি বলছি যে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে তৎকালীন বোর্ড নিরপেক্ষভাবে ছবিগুলোকে দেখেছেন কিনা। ছবিগুলো যেখানে শনিবার বিকেল ছবিটা তো ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে দেখানো হয়েছে, মস্কোতে গিয়েছিল, অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন জায়গায়। তো সরওয়ার ফারুকী একজন আমাদের প্রথিতযশা সৃজনশীল ফিল্ম মেকার, তো তার কাজটাকে তারা আটকে রেখেছেন। তো যাই হোক, তো আমার মনে হয় যে আমাদের এই নতুন সেন্সর কমিটি কাজ শুরু করার প্রথম দিকে আমাদের পদক্ষেপ হবে এই যে ছবিগুলো যেগুলো গত কয়েক বছর ধরে অপ্রদর্শিত, এইগুলো অনুসন্ধান করা, এবং এগুলোর জন্য আমরা অবশ্যই যত শীঘ্র সম্ভব বর্তমান মানে আইন কানুন মেনে
কিভাবে আমরা এগুলোকে মুক্তির দোরগোড়ায় নিয়ে যেতে পারি, সেটা আমাদের একটা বড় অবজেক্টিভ থাকবে। এবং আমরাও দর্শক হিসেবে আশা করি চলচ্চিত্রগুলো আমরা প্রদর্শিত অবস্থায় দেখতে পাবো। আবারও চলে যাচ্ছে জনাব খিজির হায়াত খান আপনার কাছে। এই যে স্যারের কাছে শুনছিলাম যে চলচ্চিত্রের একটি স্থবির অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই স্থবির অবস্থা থেকে একজন সেন্সর বোর্ড কমিটির সম্মানিত সদস্য হিসেবে এটাকে সচল অবস্থায় ফিরিয়ে আনতে আপনার তরফ থেকে কি কি পদক্ষেপ থাকবে? দেখুন, সবার আগে যেটা নিয়ে আমরা ফাইট করতে চাই সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব 2023-এর যে সেন্সাস সার্টিফিকেশন আইনটা, এটার বিধিমালাটাকে করে এবং এটার মধ্যে যেই সংস্কারগুলো দরকার সেগুলো করে এই সেন্সর বোর্ডকে বাদ দিয়ে এটাকে সার্টিফিকেশন বোর্ডে নিই, নাম্বার 1। নাম্বার 2, যদিও এটা বিধিমালার মধ্যে চলে আসবে, তারপর আমি বলতে চাই আমাদের প্রচলিত সেন্সর বোর্ডে 7 জন সরকারি কর্মকর্তা আছেন, 7 জন সচিব মহোদয় আছেন। আমার মনে হয় এটাকেও চেঞ্জ করা দরকার। নাম্বার 3, আমাদের ভিশন কি হবে, আমরা আসলে আমাদের সার্টিফিকেশন বোর্ডটাকে কিভাবে দেখতে চাই, আমরা কি সারা বাংলাদেশের আমাদের চলচ্চিত্র কি আমাদের বাংলাদেশকে রিফ্লেক্ট করবে? আমাদের পাহাড়ের কান্না আমরা কেন আমাদের চলচ্চিত্রে কখনো দেখাতে পারি নাই? আমাদের নিপীড়িত মানুষের কথা কেন চলচ্চিত্রে উঠে আসতে পারে নাই? আমরা রাজনৈতিক যেই অন্যায় বা অনাচারগুলো হয় সেই ধরনের চলচ্চিত্র আমরা কেন দেখাতে পারি না? পৃথিবী যেখানে এগিয়ে গেছে আমরা তার থেকে এত পিছনে কেন পড়ে আছি? এই জায়গাগুলোর সব কিছুতেই সেন্সর জায়গাটা খুব ক্রিটিক্যাল রোল প্লে করে। একদম। সো আমাদের সেন্সর সার্টিফিকেশনকে কিভাবে যুগোপযোগী করা যায় সেটা নিয়ে কাজ করাটার চেষ্টা করাই হবে আমাদের মূল লক্ষ্য। একদমই তাই। আবারও চলে যাচ্ছে জাকির হোসেন রাজু আপনার কাছে। এই যে জনাব খিজির হায়াত খান বললেন যে বেশ কয়েকজন সিনিয়র সচিব আছেন এই কমিটিতে, এবং আমরা এর আগেও বহুবার দেখেছি নানা ইন্টারভিউতে নানা চলচ্চিত্র নির্মাতা বলেছেন যে একজন সিনিয়র সচিব তিনি কি করে শিল্পের এই জায়গাটাকে উনি ধারণ করতে পারবেন বা সেন্সর দেবার ক্ষেত্রে বা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে পারবেন। আবার তাদের জায়গা থেকে তারা বলেন যে একজন সিনিয়র সচিব হয়ে যাওয়ার পরে আসলে কোনো কিছু কুক্ষিগত করে রাখার জায়গাটা থাকে না, তারা যথেষ্ট উদার মনে এবং সেভাবেই তারা কাজ করছেন। এই বিষয় নিয়ে আপনার কি বলার আছে? প্রথমত আমরা যদি ওয়াইডার কনটেক্সটটা দেখি, সেটা হচ্ছে আমরা তো স্বাধীন হয়েছি ধরুন একটা ঔপনিবেশিক আমল থেকে। তো ওই ঔপনিবেশিক আমলের যে রেখে যাওয়া যে আইন কানুনগুলো, এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে, এমনকি ধরুন যে এই যে চ্যানেল আই টেলিভিশন, এইটা কিভাবে পরিচালিত হবে, এটা যদি এটা অনেক পরে হয়েছে, কিন্তু আমি বলছি যে পুরো তথ্য সম্প্রচার নীতিমালা এগুলোর মধ্যে ঔপনিবেশিক ছাপ আছে এবং আমরা সেগুলো এখনো বহন করে চলেছি। তো কাজেই 1963 সাল এবং 1977 এবং 85 যে আইনগুলো, এগুলো আংশিক সংশোধন হয়েছে, কিন্তু এক ধরনের ঔপনিবেশিক কালাকানুনের মধ্যেই কিন্তু আমাদের সেন্সর বোর্ড চলছে আনফরচুনেটলি। এবং এইখানে যেই কারণে দেখা যায় পদাধিকার বলে 7 জন সরকারি কর্মকর্তা সেখানে যুক্ত হচ্ছে, তাদের নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা আছে অবশ্যই, কিন্তু তারা নট নেসেসারিলি ফিল্ম অ্যান্ড কালচারাল আসপেক্টটা তারা বুঝতে পারবেন। কাজে আমাদের বলার থাকবে যে সার্টিফিকেশন বোর্ড যেহেতু আমরা আশা করছি শীঘ্রই গঠিত হবে এবং সার্টিফিকেশনের নীতিমালার যে বিধিমালাটা হবে, সেইখানে আমরা যেমন এমন স্কোপ রাখতে পারি যে সরকারি কর্মকর্তার ভার কমিয়ে সরকারি কর্মকর্তারা তাদের যা কন্ট্রিবিউট করে সেটা করবেনই অবশ্যই, কিন্তু আমি বলছি যে সদস্য সংখ্যার মধ্যে একটা আনুপাতিকভাবে আমরা চাইবো যে ফিল্ম অ্যান্ড কালচারাল পার্সোনালিটি আরো বেশি যেন আসে, যারা তাদের ভিউজ নিয়ে আসতে পারবেন, যারা আমাদের ভবিষ্যতের যে চলচ্চিত্র শিল্পের রূপরেখাটা বুঝবেন এবং সেইভাবে যেন তারা সেন্সর বোর্ডকে তারা সেন্সর বোর্ড অথবা সার্টিফিকেশন বোর্ডটাকে যেন তারা চলচ্চিত্রের যে অ্যাসপেক্টগুলো এগুলো যারা প্রপারলি ধারণ করতে পারবেন সে অনুযায়ী যেন ইভ্যালুয়েশনটা হয়, এমনটাই আমরা সকলে প্রত্যাশা করি। আবারও আসছি আমি জনাব খিজির হায়াত খান আপনার কাছে। এই যে সেন্সর বোর্ড নিয়ে এত কথা এবং এটি হতে যাচ্ছে সার্টিফিকেশন বোর্ড, অনেকেই মনে করেন যে এই সেন্সর বোর্ড কিংবা সার্টিফিকেশন বোর্ড এটার আসলে প্রয়োজনীয়তাই নাই, এই বিষয়ে আপনি কি বলবেন? আই উইশ পৃথিবীটা আসলে ওরকম একটা সুন্দর জায়গা হতো যেখানে কোনো ধরনের সেন্সরশিপের দরকার নেই। আনফর্চুনেটলি আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের প্রকৃত শিক্ষিত মানুষের পরিমাণটা এখনো যতটুকু হওয়ার কথা তার থেকে অনেক নিচে। বাংলাদেশে অনেক দুষ্ট মনের মানুষ আছে, যদি এই ধরনের একটা সেন্সরশিপ বিধিমালা না থাকে তারা বিভিন্ন ধর্মীয় অনুভূতি বা রাষ্ট্রের
চলচ্চিত্রকে বা মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। সেটা যাতে না হয় সেদিকটাকে, সেটা রাষ্ট্রকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, মানুষকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, আমাদের সংস্কৃতিকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, সেটার জন্য আমাদের একটা না একটা গাইডলাইন রাখতে হবে। সো এটা আমাদের প্রোটেকশনের জন্য। এটা যাতে কখনো এমন না হয় যেটা শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এটার বিরোধী হয়ে ওঠে। এটা থাকবেই প্রোটেকশনের ক্ষেত্রে, যে হ্যাঁ এমন কিছু যাতে না হয় যেটা নিয়ে একটা অরাজকতার সৃষ্টি হয়ে যায়। সো ওই ক্ষেত্রেই আসলে থাকাটা দরকার। বাট ওয়ান্স এগেন, সেন্সরশিপটা কখনো এইভাবে থাকা উচিত না যে আমার সেন্সর মানেই হচ্ছে যে আমরা যা চাইবো সেভাবেই সিনেমা হবে, আমরা যেভাবে চাইবো সেভাবেই একটা মিডিয়ার গাইডলাইন্স তৈরি হবে, না, সেটা যাতে না হয়। একদমই। এবং চলচ্চিত্র অঙ্গনে শিল্পের জন্য একটা মুক্ত পদচারণা হয়, সেটি আমরা চাই। স্যার, আবারও আপনার কাছে ফিরে আসছি। চলচ্চিত্র নিয়ে কথা বলছি, সেন্সর বোর্ড নিয়ে কথা বলছি, একটু অন্য বিষয়ে যেতে চাই। সেটি হলো বাংলাদেশে অনেক ইনস্টিটিউটেই আমরা দেখি টেলিভিশন, ফিল্ম এগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে একাডেমিক্যালি, এবং একজন চলচ্চিত্র নতুন নির্মাতা হিসেবে যখন কেউ চলচ্চিত্র নির্মাণ করছে, তখন সেক্ষেত্রে কি সে সিনিয়র যারা নির্মাতা আছে তাদের কাছ থেকে সাহায্য নিচ্ছে বা সাজেশন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করছে এইটা, এবং একই সাথে যখন একাডেমিক্যালি বা ইন্টারন্যাশনালি কোনো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে সে যখন চলচ্চিত্র নির্মাণ করছে, সেই বিষয়টা দুটির পুরোপুরি ভিন্ন রকম এক্সপিরিয়েন্স এবং ভিন্ন রকম নলেজই আমি বলবো। তো এই ক্ষেত্রে আসলে একজন তরুণ এবং নতুন চলচ্চিত্র নির্মাতা হিসেবে একটি সুন্দর চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একাডেমিক এবং পুরনো যারা নির্মাতা আছে তাদের একটা যে কোলাবোরেশন, এক্ষেত্রে কিভাবে একজন নির্মাতা আগালে পারে একটি সুন্দর চলচ্চিত্র নির্মিত হতে পারে বলে আপনি মনে করছেন? আমি যদি একটু পেছনে গিয়ে বলি, ধরুন যে আমি যখন ৮০-র দশকের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, চলচ্চিত্র নিয়ে আমার জানার আগ্রহ, তো তখনও প্রয়াত আলমগীর কবির তিনি বেঁচে ছিলেন। তো কবির ভাই ঢাকায় বিভিন্ন জায়গায়, ফিল্ম আর্কাইভে বিভিন্ন জায়গায় অনেকগুলো ওয়ার্কশপ পরিচালনা করতেন। আমি ছুটে ছুটে সেই ওয়ার্কশপগুলো করেছি ছাত্র হিসেবে। পরবর্তীতে আমি ইন্ডিয়াতে ওয়ার্কশপ করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। কেরালাতে জন আব্রাহামের একটা খুব নাম করা ইনস্টিটিউট, অডেসা মুভিজ, সেখানে আমরা আপনার ঢাকা থেকে গিয়ে রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করেছি। তো এরকমভাবে আমরা শিখেছি। আরেকটা ধারা ছিল আমাদের পাশাপাশি যদি বলি, সেটা হচ্ছে তখন তো এফডিসিতে প্রচুর ছবি নির্মিত হতো, এখনকার মতো নয়। এখন তো এফডিসি অনেকটা স্তীমিত। তো আপনার এফডিসিতে যারা কাজ করতেন তারা মূলত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে ৩-৪-৫টা ছবি করে তারপরে তারা কি বলে লার্নিং বাই ডুইং, সেই পদ্ধতি তারা করতেন। কিন্তু আজকে ২০২৪ সালে এটা খুব খুশির বিষয় যে আমাদের বাংলাদেশে এখন আর সেই আপনার খণ্ড খণ্ড ওয়ার্কশপ করা, নিজে নিজে শেখা, সেলফ এডুকেশনের অবশ্যই প্রয়োজন আছে, ওটার বিশাল বড় গুরুত্ব আছে, কিন্তু আমি বলছি যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাঠামো তৈরি হয়েছে। আমাদের সরকারি এবং প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে, পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে অন্তত ১৪-১৫টা ইউনিভার্সিটিতে এখন বিভিন্ন ধরনের ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট খোলা হয়েছে। আমাদের বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। তো এইগুলোতে কিন্তু চলচ্চিত্রের বিভিন্ন কলাকৌশল, টেলিভিশন মাধ্যমের কলাকৌশল, এগুলো শেখার জন্য অনেক ধরনের কোর্স প্রোগ্রাম আমাদের তরুণ ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করতে পারছেন। কিন্তু একটা যেটা আমি যোগ করতে চাই সেটা হচ্ছে যে এই ডিপার্টমেন্টগুলো অনেক প্রত্যাশা নিয়ে এগিয়ে এসছে, কিন্তু সবগুলো ডিপার্টমেন্টের কিন্তু সমান ধরনের এবিলিটি নেই। শিক্ষকতার এবিলিটি অনেক ক্ষেত্রে লিমিটেড, আপনার যন্ত্রপাতির এবিলিটি অনেক ক্ষেত্রে লিমিটেড। তো আমি বলবো যে এইগুলোকে যদি একটা ছাতার নিচে নিয়ে আসা যায়, মনে করেন যে যেমন আমাদের যে মেডিকেল এডুকেশনে কিন্তু পাবলিক মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ সবাই মিলে আন্ডার ওয়ান আমব্রেলা, তাদের এমনকি ভর্তি পরীক্ষাটাও একসাথে হয়, তারপরে গিয়ে ঠিক হয় যে কে কোন মেডিকেল কলেজে সুযোগ পাবে, প্রাইভেটও হতে পারে, পাবলিকও হতে পারে। তো আমরা যদি এমন একটা চিন্তা করি যে আমরা একটা কি বলে ফিল্ম অ্যান্ড মিডিয়া এডুকেশন কাউন্সিল, সেটির আন্ডারে এই যতগুলো ইউনিভার্সিটি, এদের সিলেবাসগুলো নিরীক্ষা হবে, এদের শিক্ষকতার জন্য কি দরকার সেটা ঠিক করা হবে, লেকচারার বা প্রফেসর কীভাবে হবেন। এবং যেমন ধরুন যে মেডিকেলে আমরা জানি যে যদি সংশ্লিষ্ট ল্যাব না থাকে তাহলে ধরুন শুধু কতগুলো ক্লাসরুম খুলে বসলে ওইখানে অনুমতি দেওয়া হয় না, আমি উদাহরণত বলছি। তা আমরা ধরেন যে আমি একটা কি বলে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট খুলেছি,
ঢাল ঢাল নাই তরোয়াল নাই, আমার কোনো কিছু নাই, একটা নিধিরাম সর্দারের মতো, সেইটা যেন না হয়। আমি একটা আশঙ্কা করছি যে এটা ইতিমধ্যে কিছুটা হয়েছে এবং সামনে আরও এই প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে। তো আমাদের কোয়ালিটির দিকে নজর দিতে হবে। আমরা আনফর্চুনেটলি কি বলবো, বিশ্বমানের কোনো ফিল্ম ইনস্টিটিউট এখনো আমরা এই দেশে গড়ে তুলতে পারিনি, এমনকি কাজ শুরুই করতে পারিনি আই শুড সে। আমরা যেগুলি ইনস্টিটিউট বলছি এগুলিও অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার কি বলবো, অনেক কম্প্রোমাইজ করে তারা চলছে। আমরা যারা ইউনিভার্সিটির ভেতরে পড়াচ্ছি, আমাদের অসুবিধার দিকটা হচ্ছে যে আমরা তো পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট না। আমরা ধরুন যে ইউনিভার্সিটির যে একটা 4 বছরের কারিকুলাম, তার মধ্যে আমরা ফিল্মের স্পেশালাইজেশনটাকে পুশ করছি বলা উচিত। তো এখানে কিন্তু স্টুডেন্টরা একটা ফিল্ম ইনস্টিটিউটে, আপনি যদি ভারতের FTI-তে যান, পুনা ফিল্ম ইনস্টিটিউটে, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে, যেই ধরনের ক্যাম্পাস, যে ধরনের ফ্যাসিলিটিস, যেই ধরনের আপনার ইন্ডাস্ট্রিয়াল সেমিনার, ওয়ার্কশপ, এইগুলো তারা স্ট্রাকচার, সেটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির কাঠামোর মধ্যে তৈরি করাটা খুব কঠিন। সেটার জন্য আমার মনে হয় যে এটা আমাদের একটু ভাবতে হবে। আর এই সূত্রে আমি আরেকটু ব্রডার আসপেক্টেও যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা পুরো যে আমাদের চলচ্চিত্র এবং দৃশ্য মাধ্যম, এটার কিন্তু ইমেন্স পসিবিলিটি। আমরা দেখেছি যে আপনার সাউথ কোরিয়া এই গত 20 বছরে তাদের আপনার ফিল্ম অ্যান্ড পপুলার কালচার, তাদের যে মিউজিক ব্যান্ড, তাদের K-pop, K-ড্রামা দিয়ে আপনার, ওরা একটা ছোট্ট দেশ, ওদের জনসংখ্যা 5-6 কোটি সাউথ কোরিয়ার। তো সেই 5-6 কোটি লোকের দেশ আজকে দেখুন যে কালচার, টেকনোলজি এবং ফিল্ম নিয়ে আপনার এক ধরনের একটা মানে সফট পাওয়ার একটা না তারা তৈরি করেছে। এটা সুপরিকল্পিতভাবে তৈরি করেছে। আমি জোর দিতে চাই যে আমাদের সেই পরিকল্পনা, লং টার্ম পরিকল্পনা করে আমাদের অগ্রসর হওয়া দরকার। আমাদের প্রচুর ট্যালেন্ট আছে, আমাদের প্রচুর সম্ভাবনা আছে, আমরা কালচারালি অনেক রিচ, কিন্তু আমাদের ফিল্ম, টেলিভিশন, OTTর পর্দায় আমরা এখনও মানে অপেক্ষায় আছি যে এই রিচনেসটা যেন প্রতিফলিত হয় এবং আমরা যেন গ্লোবালি দাঁড়াতে পারি, একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি। এবং প্রত্যেকেই আমরা আশা করি যে আমাদের বাংলাদেশে এরকমভাবেই এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠুক এবং সকলে সম্মিলিতভাবে আমরা সুন্দরভাবে নতুন নতুন কাজ দেখি, নতুন নতুন কাজ করি, শিখি সব কিছু। এবং সেন্সর বোর্ডের কাছ থেকেও আমাদের একই রকম প্রত্যাশা থাকবে, ভালো ভালো কাজগুলো যেন দর্শকদের সামনে আসে। এবং আবারও শেষে আপনাদের দুজনকে অভিনন্দন জানাতে চাই, সম্মানিত দুজন সদস্য হয়েছেন আপনারা, এবং আপনাদের জায়গা থেকে যেন নতুনভাবে পুরো দমে নতুনভাবে একটি সেন্সরশিপ বোর্ড কিংবা সার্টিফিকেশন বোর্ড কাজ করে যাক এবং ভালো ভালো সিনেমা দর্শকরা উপহার পাক। আপনাদের সকলের জন্য শুভকামনা। এবং প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।